আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি 24 ঘন্টায়। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে জিপিএস হাতিলের সৌজন্যে। আমরা মূল অনুষ্ঠানে ফিরব। সমসাময়িক রাজনীতির পাশাপাশি আমরা নানান বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকেও আমরা সেই বিষয়গুলোর মধ্যে থাকতে চাই। বিশেষ করে নতুন সরকারের 1 মাস পার হলো এবং গঠিত হয়েছে জাতীয় কমিটি, সেসব বিষয়ে আলোচনায় থাকবে। এই আলোচনার জন্য যারা স্টুডিওতে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন তাদের সাথে আমরা একটু শুরুতে পরিচিত হইনি। ডান দিক থেকে রয়েছেন জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, আপনাকে স্বাগত। এরপরে রয়েছেন ডক্টর সাব্বির আহমেদ, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন জনাব সামান্থা শারমিন, মুখপাত্র, জাতীয় নাগরিক কমিটি, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন জনাব আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন। চারজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ফিরতে চাই, স্টুডিও থেকেই শুরু করছি। জনাব সামান্থা শারমিন, একটু আপনাকে দিয়ে শুরু করছি। শুরুতে একটু জানতে চাই, আমরা এখন স্বাধীন সব প্রশ্ন করতে পারি তো আপনাকেও? অবশ্যই, আপনাদের সমর্থিত সরকার যেহেতু রয়েছে। ঠিক আছে, আমরা একটু শুরু করি। নতুন সরকারের 1 মাস পূর্ণ হলো। আমরা দেখছি যে সরকারের বিভিন্ন উপদেষ্টা কিংবা যারা আপনারা শিক্ষার্থী রয়েছেন, এখন বিশেষ করে সরকারের যেহেতু প্রভাবশালী বলছি, মব জাস্টিস কাম্য নয়, এরকমের কথা আমরা শুনছি। কিন্তু আজকেও আমরা দেখলাম একজন মব জাস্টিসের শিকার হলেন রাজশাহীতে। আব্দুল্লাহ আল মাসুদ 2010 সালে তিনি শিবির বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা ছিল। 2014 সালে তার পায়ের রগ কেটে দেওয়া হয়। সে ছাত্রলীগ করত বিশ্ববিদ্যালয় জীবনে, কিন্তু পরে সে ছাত্রলীগ ছেড়ে দেন, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসাবে নিয়োগ করা হলো। আজকে তিনি গণপিটুনির শিকার হয়ে মারা গেলেন। আমরা দেখেছি এর আগে বিভিন্ন সময়ে এই ধরনের মব জাস্টিসকে রাজনৈতিক দলগুলো পক্ষে বিপক্ষে নিজেদের মতো করে ব্যবহার করত। আপনারা কি বলবেন এই মব জাস্টিসের বিষয়ে? আচ্ছা, আপনাদেরকে ধন্যবাদ আমাকে এখানে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য। আমাদের প্রায় গণঅভ্যুত্থানের, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের এখানে প্রায় 1 মাস আমরা পার হতে যাচ্ছে। আমরা আসলে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা আসলে আমরা দেখতে চাচ্ছিলাম, আমাদের সবারই আসলে আকাঙ্ক্ষা এখানে অনেক বেশি, আমাদের ত্যাগ এখানে অনেক বেশি। সেই জায়গা থেকে আমাদের আসলে চাওয়া পাওয়া এবং আমাদের আশা আকাঙ্ক্ষার মাত্রাটাও অনেক বেশি। কারণ আমরা প্রায় 15 থেকে 17 বছর আমরা একেবারেই এক ধরনের জেলখানার মধ্যে, পুরো দেশটার মধ্যে এক ধরনের জেলখানার মধ্যে বন্দী ছিলাম। আর এই বন্দিত্ব দশা থেকে আমাদের মুক্ত হওয়ার পরে আমাদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত যাতে হয় ইন্টারিম গভর্নমেন্ট দ্বারা, এটা আমাদের এক ধরনের দাবি দেওয়ার মধ্যেই পড়ে। ইন্টারিম গভর্নমেন্টের এখানে তাদের যে প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া আমরা দেখেছি যে কিছুদিন সময় লেগেছে, স্ট্যাবিলাইজেশন পিরিয়ডটা এখনও চলছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এখনও আইনশৃঙ্খলা বিভিন্ন রকমের বাহিনীকে নানান ধরনের পরামর্শ এবং নির্দেশ দেওয়া হচ্ছে। এখনও আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি কাজে যোগদান করেনি বলেই আমরা জেনেছি এবং আমরা চাচ্ছি দ্রুততম সময়ের মধ্যে সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজ নিজ কর্মপদে যোগদান করুন। না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেই পরিবেশটা আমরা বুঝতে পারছি যে তাদের পক্ষে আসলে এখন সবটা নিয়ন্ত্রণ করা সম্ভব না। আমি জানতে চাচ্ছি, যেহেতু শিক্ষার্থীরা এখনও মাঠে রয়েছেন, এমন কি ঘটেছে যে মব জাস্টিসের বিরুদ্ধে গিয়ে শিক্ষার্থীরা দাঁড়িয়েছেন? আপনাদের বৈষম্য বিরোধী আইন শৃঙ্খলার বাহিনী যেহেতু মাঠে নেই, ফলে আপনাদের একটি ভূমিকা রয়েছে, আপনারা যেহেতু ট্রাফিকের হিসেবে, আপনারা কি সেরকম কখনো দাঁড়িয়েছেন? কিংবা যেই শিক্ষার্থীকে জুতার মালা দেওয়া হয়েছে সেটি রোধ করার জন্য আপনারা কি কখনো তাদের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছেন? অবশ্যই। যেটা হয়েছে যে দেখেছেন যে আমাদের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে এখানে বিভিন্ন সময়ে নানান রকমের কু করার চেষ্টা এবং এটাও ঘটেছে যে নানান রকমের গুজব ছড়িয়ে বা পরিস্থিতি তৈরি করে, ডাকাত এবং অন্যান্য যে পরিস্থিতি এগুলো তৈরি করে জনগণের অভ্যুত্থানকে এক ধরনের বিতর্কিত করার এক ধরনের চেষ্টা আছে। এবং জনগণ দেখবেন যে পুরো চেষ্টাটাই রুখে দিয়েছে তাদের নিজস্ব ক্ষমতা বলে। ইভেন এই বন্যা পরিস্থিতিতেও তারা যেভাবে ঘুরিয়ে দাঁড়িয়েছে পুরো জনতা এবং ছাত্র জনতার পুরো এফোর্টটা, এটা পুরোপুরি আমরা ট্যাকেল করতে পেরেছি বলেই আমি মনে করি। কারণ একটা আইনশৃঙ্খলাবিহীন অবস্থার মধ্যে বাহিনী পুরোপুরি যোগদান করেনি, এমন একটা অবস্থায় জনতা তাদের
পুরো দায়িত্বটা নিয়েছে। সেটি আপনারা সফল হয়েছেন, অর্থাৎ ষড়যন্ত্রকারীরা বলছে, এটি যদিও রাজনৈতিক সরকারও বলতেন সবসময় যে তাদের বিরুদ্ধে কেউ না কেউ ষড়যন্ত্র করছে, আপনারাও বলছেন, সেটি আমি বুঝলাম, এটি আপনাদের সফলতা। কিন্তু এটিকেও কি আপনারা সফলতা নিশ্চয়ই বলছেন না? এই যে মব জাস্টিসের শিকার যারা বলছেন, অবশ্যই এগুলো কোনোভাবেই কাম্য নয়, অবশ্যই এগুলো কোনোভাবেই কাম্য নয়। এবং আমি এখানে নাগরিক কমিটির কথাটা বলতে চাই, আমি সেই কমিটিতে আসবো, তবে আমি একটু এর আগে এক মাসের হিসেব নিকেশটা নিয়ে একটু জানতে চাচ্ছি। অবশ্যই কোনো ধরনের মব জাস্টিস এখানে কাম্য নয়। মব যেভাবে অ্যাক্ট করে এটা আসলে কোনো ধরনের নিয়ন্ত্রণে থাকে না বলে, এবং এই মবের মধ্যে নানান ধরনের মানুষ এসে যুক্ত হয়। এগুলো আমরা অবশ্যই চাই যে একটা নিয়ন্ত্রণে আসুক, এবং আমরা চাই যে জনতার মধ্যেও এক ধরনের বোঝাপড়া তৈরি হোক। আমি সেটিকেও স্বীকার করছি যে মব জাস্টিস কেউ ব্যক্তিগত উদ্দেশ্যও করতে পারেন বা সত্যিই হচ্ছে, কিন্তু আপনাদের সরব উপস্থিতি সেই মব জাস্টিসের বিরুদ্ধে দেখছি না কেন? আমি এই জন্যই আমাদের নাগরিক কমিটির কথাটা এই জন্যই বলছিলাম যে যদি নাগরিকদের পক্ষ থেকে ছাত্ররা যেমন বিভিন্ন ধরনের পরিস্থিতিতে তারা সামাল দেওয়ার চেষ্টা করছে এবং তারা রাস্তায় উপস্থিত থাকছে, এরকম যদি নাগরিকদের পক্ষ থেকেও একটা উদ্যোগ থাকে, যেই উদ্যোগের মাধ্যমে আমরা নাগরিকরা এই ধরনের কোনো পরিস্থিতি যদি থাকে সেগুলো সামাল দেওয়ার জন্য মাঠে উপস্থিত থাকতে পারি, পরিস্থিতি মনে হয় আরেকটু সামাল দেওয়ার সম্ভব হবে বলে মনে করছেন। একটু স্টুডিওর বাইরেও যেতে চাই। আমাদের সাথে রয়েছেন জনাব আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। একটু জানতে চাচ্ছিলাম যে এখন যেহেতু আসলে পরিবর্তনের সরকার, সেটি আমরা বলছি, আসলে পরিবর্তন মানে কি? যে আওয়ামী লীগ সরিয়ে বা আওয়ামী লীগকে হঠাৎই পরিবর্তন হয়ে গেল এরকমটি, নাকি আসলে সত্যিকার অর্থেই এক ধরনের পরিবর্তন বা যেটি গণমানুষ চায়? আমরা দেখছি বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে আসলে আওয়ামী লীগ হটানোর পরিবর্তনটাই আসলে বেশি দেখা যাচ্ছে, বা কোথাও কোথাও দলীয় পরিচয়েরও যারা রয়েছেন তাদেরকেও নিয়োগ দেওয়া হচ্ছে। দলীয় পরিচয় মানে তিনি অযোগ্য, আমি সেটি বলছি না। যেমন আজকে আমরা দেখলাম যে মানবতা বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, আজকে না অবশ্য গতকালের প্রজ্ঞাপন, ট্রাইব্যুনালে যিনি নিয়োগ পেয়েছেন তিনি এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ছিলেন। একটু আপনার মন্তব্য জানতে চাইছি। জনাব আবুল হাসান রুবেল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? বলতে আমরা যদি শুধু ক্ষমতার হাত বদল বা আরেকজনের বিষয়টাকে, তো আসলে এই আন্দোলন কখনোই মনে করেনি পরিবর্তন। এই আন্দোলন একটা সুনির্দিষ্ট পরিবর্তনের অনেকগুলো বিষয় বলেছে। আমরা এখনো পর্যন্ত জানি যে বাংলাদেশে একটা বহু বছর ধরে যে একটা ফ্যাসিবাদী শাসন ছিল, এই ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যে জনগণ দাঁড়িয়েছে, তারা এই ব্যবস্থায় ফ্যাসিবাদী ব্যবস্থাটাকে বিলোপ করার জন্য তারা সংগ্রাম করেছে। এবং এই সংগ্রামের জায়গা থেকে তারা যে সমস্ত জায়গায় পরিবর্তন চেয়েছে, সেই পরিবর্তনের ভেতরে এইটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে কথাটা ইতিমধ্যে আলোচিত হলো, যে একটা মব জাস্টিস হচ্ছে, বা মব জাস্টিস বলি, গণপিটুনি বলি, বা যে নামেই তাকে অভিহিত করি, এই জায়গা থেকে যদি আমাদেরকে বের হতে হয়, তাহলে আসলে রাষ্ট্রটাকে আসলে সঠিকভাবে কাজ করতে হবে, রাষ্ট্রটাকে গুছিয়ে তুলতে হবে, এবং এইটার ভেতরে নাগরিকের যে কর্তব্য, সে নাগরিকের কর্তব্য নাগরিক পালন করবেন, রাষ্ট্রের কর্তব্য রাষ্ট্র পালন করবে। রাষ্ট্রের দিক থেকে এখনো পর্যন্ত আমরা জানি যে আইন শৃঙ্খলা বাহিনী পরিপূর্ণভাবে কাজ করছে না। ফলে এই যে আইন শৃঙ্খলা বাহিনীকে পরিপূর্ণভাবে কাজ করতে হলে কি কি উদ্যোগ আরও নেওয়া দরকার, কিভাবে আসলে এটা করা যায়, পরিবর্তন করতে হলে কি কি পরিবর্তন করতে হবে, সেইগুলো বিষয়ে আমাদের সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তার আমরা করি যে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে। এবং এই দিক থেকে মানে ছাত্রদের যেমন সক্রিয়তা দরকার, নাগরিকদের সক্রিয়তা দরকার, রাজনৈতিক দলগুলোর সক্রিয়তা দরকার, এবং তাদের মনোযোগ দরকার, এবং কেউ যাতে এরকম করতে না পারে এ বিষয়ে আসলে সামাজিকভাবে জনমত গঠন করা দরকার। এবং এইটা বিষয়ে যদি মনোযোগ আমরা না দিই, তাহলে আসলে যে অর্জনগুলো ইতিমধ্যে যতটুকু অর্জিত হয়েছে, সেই অর্জনগুলো কিন্তু আসলে বিসর্জনের জায়গায় চলে যাবে, এবং সেই জায়গাগুলো যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে এই আন্দোলন নিয়ে প্রশ্ন করার সুযোগ তৈরি হবে। ফলে আমাদের এই বিষয়ে অবশ্যই সচেতন হওয়া জরুরি। নিয়োগ নিয়ে আপনার একটু মন্তব্য জানতে চাচ্ছিলাম, বিভিন্ন নিয়োগ বিষয়ে।
বিভিন্ন ধরনের নিয়োগ বিষয়ে যে মানে ইতিমধ্যে আমরা দেখেছি বেশ কিছু ভালো নিয়োগ হয়েছে। হ্যাঁ, যেমন ধরা যাক যে বাংলা একাডেমির পরিচালক কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ, এই ধরনের নিয়োগগুলো, কিংবা জাতীয় গ্রন্থকেন্দ্র, এই সমস্ত জায়গায় আমরা দেখেছি যে গ্রহণযোগ্য লোকেরা এসেছেন এবং এগুলো ভালো লক্ষণ যে এই প্রতিষ্ঠানগুলো ভালোভাবে চলার ক্ষেত্রে তারা একটা ভূমিকা পালন করবেন, এটা আমরা মনে করি। আবার কিছু কিছু জায়গায় আমরা দেখছি পুরনো ধারা অব্যাহত আছে, যেমন বিশেষভাবে বলতে গেলে প্রশাসনের কথা যদি বলতে হয়, প্রশাসনে অনেক দিন থেকে একটা জিনিস আছে, সেটাকে বলা হয় হচ্ছে প্রশাসন ক্যাডারের দৌরাত্ম্য। এই প্রশাসন ক্যাডারের দৌরাত্ম্য কিন্তু এখনো পর্যন্ত আছে। আমরা বর্তমান সরকারের নিয়োগেও আমরা দেখছি, এবং অন্যান্য 25টি ক্যাডার আছে বাংলাদেশে, তাদের ভেতর থেকে যোগ্য লোককে নিয়ে এসে যে শূন্য পদগুলোকে পূরণ করা দরকার, যেভাবে আসলে নিয়ে আসা দরকার, সেইগুলো কিন্তু আসলে পরিপূর্ণভাবে এসেছে এরকম আমরা দেখিনি। এবং দেখা যাচ্ছে যে সচিব, পুরনো সচিব যারা ছিলেন তারাই ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। ফলে এই সমস্ত জায়গায় নতুন মানুষকে আমরা দেখতে চাই, যারা পুরনো ব্যবস্থায় নানাভাবে সুবিধাভোগী তাদের আমরা আর দেখতে চাই না। এবং তাদের হাত ধরে যেহেতু ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, ফলে এই ফ্যাসিবাদ কায়েমের যারা সহযোগী তাদেরকে নানাভাবে পুনর্বাসনের জায়গাটা যাতে তৈরি না হয়, তেমনিভাবে আরো কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে অনির্বাচিত নেতৃত্ব বসে আছে, সেই সমস্ত জায়গায় কারা নিয়োগ দিচ্ছেন, তাদেরকে কারা নিয়োগ দিচ্ছেন, এই সমস্ত বিষয়গুলোতেও আমার মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকারই তাদেরকে নিয়োগ দিচ্ছেন বা অন্তর্বর্তীকালীন সরকারই নিয়োগ দেবেন, কিন্তু সেটা নিয়োগ দেবেন হচ্ছে তাদের ওইখানে যাতে একটা গণতান্ত্রিক পরিবেশটা ফিরিয়ে আনা যায়, সেটার জন্য একটা নির্বাচনী ব্যবস্থা যাতে ঠিক থাকে। ধরা যাক মানে এফবিসিসিআইয়ের কথা যদি আমি বলি, কিংবা অন্যান্য জায়গার কথা যদি বলি, সেটা করার জন্য তাদের এই জায়গাটা করতে হবে একদিকে, যেমন অন্যদিকে যেমন এই যে মানে যেভাবে আসলে বাংলাদেশে এখনো পর্যন্ত প্রশাসনের নিয়োগের প্রক্রিয়াটা আছে এবং পদোন্নতির প্রক্রিয়াটা আছে, সেই সমস্ত জায়গায়ও আসলে পরিবর্তন দরকার। জি, পরিবর্তন দরকার। আমি আপনার কাছে আবার ফিরবো, একটু স্টুডিওতে ফিরতে চাই, আমি আপনার কাছে আবার ফিরছি। ডক্টর সাব্বির আহমেদ, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে 1 মাস সময়টা আসলে যদিও যথেষ্ট নয় সরকারের সফলতা ব্যর্থতা মাপার জন্য, তারপরেও উদ্যোগ কতটা শুরু হয়েছে বা সেটি নিয়ে আপনি কতটা সন্তুষ্ট? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই ইন্টারিম গভর্নমেন্টের শুরু থেকে তাদের এই 1 মাসের কর্মতৎপরতাগুলো আমি বিভিন্নভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করেছি। মানে কিছু কিছু ক্ষেত্রে তারা অবশ্যই আমি বলবো যে তারা খুব সিরিয়াসলি মানে উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছে। তবে এক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে অর্থনীতি এবং অর্থনৈতিক ব্যবস্থাপনার জায়গাটি খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। যে জায়গাটাতে আমি আশাবাদী যে তারা যেভাবে এগোচ্ছে এই অর্থনৈতিক সংস্কারের দিকে, সেখানে তারা সফল হবে। এবং আমরা ইতিমধ্যেই দেখেছি যে ব্যাংকিং খাতে তারা বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে, বিশেষ করে এই যে আপনার ইসলামী ব্যাংকে আপনার একটা বিশেষ ব্যবসায়ী গোষ্ঠীর হাত থেকে তারা বের করে নিয়ে এসছে। হ্যাঁ, যে ব্যাংকটাকে কেন্দ্র করে একটা বিপুল পরিমাণে দুর্বৃত্তায়নের একটা বিষয় সেখানে জড়িত, বিপুল পরিমাণে অর্থ সেখান থেকে পাচার করা হয়েছে। এই বিষয়ে সরকার একটা উদ্যোগ গ্রহণ করেছে। অর্থনৈতিক ক্ষেত্রে যেটা আমার কাছে অ্যালার্মিং মনে হয় যে এখনও আসলে কিন্তু বাজার পরিস্থিতিটা কিন্তু জনগণের নাগালের মধ্যে এখনও পৌঁছেনি, বরং কিছু কিছু ক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সুতরাং আমি আশা করব যে এই সরকার সামনের দিনগুলোতে বিশেষ করে জনগণের দৈনন্দিন জীবনে তাদের উপরে যে বিশেষ করে দ্রব্যমূল্যের যে প্রভাব, সেই প্রভাবের বিষয়ে তারা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন। আরেকটি জায়গায় আমি লক্ষ্য করেছি যে তারা খুব সিরিয়াসলি বিষয়টাকে দেখছেন, সেটা হলো যে সামগ্রিক দুর্নীতি পরিস্থিতিটাকে মোকাবেলা করার জন্য তারা ইতিমধ্যেই একটা দুর্নীতির বিষয়ে একটি শ্বেতপত্র তৈরির কমিটি তারা করেছেন। এই উদ্যোগগুলো নিঃসন্দেহে ভালো এবং আশা জাগানিয়া। এতে আমরা শুনেছি, আমরা দেখেছি যে সরকার আন্তর্জাতিক গুম বিরোধী একটি কনভেনশনে তারা
বাংলাদেশ স্বাক্ষর করেছে। এটি করার মধ্য দিয়ে বাংলাদেশ সরকার এখন থেকে মানবাধিকারের বিষয়টির ব্যাপারে তারা তাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টটাকে তারা তুলে ধরেছে। এবং ইতিমধ্যে এই সরকার, আমরা জানি যে রাজনৈতিক ক্ষেত্রে বিশেষ করে মানে যে কথাটি আমরা প্রতিনিয়ত শুনতে পাচ্ছি এবং পত্রপত্রিকায় দেখছি, সেটা হলো যে তারা যেটা বলছে যে রাষ্ট্র সংস্কার, এই রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে যা যা সংস্কার করা দরকার, এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যেই সরকার যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা শুরু করেছে। আমার বিশ্বাস যে এই প্রক্রিয়াটি যদি তারা অব্যাহত রাখে, এর মধ্য দিয়ে আমরা ভালো কিছু হয়তো সামনে দেখতে পাবো। এবং যতগুলো গুরুত্বপূর্ণ কনস্টিটিউশনাল বডি রয়েছে সেগুলোর সংস্কার করা খুব জরুরি। অ্যাট দি সেম টাইম তারা যেটা বলছেন যে সংবিধানেও তারা পরিবর্তন করতে চান। অবশ্যই এখানে দুই ধরনের ডিবেট আমরা লক্ষ্য করছি। একটা হচ্ছে যে একদল বলছে যে পুরো সংবিধানটাই বদলে দিতে হবে, আরেক দল বলছেন যে না, সংবিধানের গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেগুলোকে পরিবর্তন করবেন তারা। কোনটা আমাদের জন্য দরকার সেটা আমরা এই আলোচনার প্রক্রিয়ার মধ্যে দিয়ে বেরিয়ে আসবে বলে আমি মনে করি। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের পুরো সংবিধানের সংস্কার প্রক্রিয়ায় হাত দেওয়াটা এই সরকারের পক্ষে একটা জটিল সিদ্ধান্ত হবে। সেই বিষয়ে হয়তো তারা যেতে পারবেন না, কিন্তু তারা গুরুত্বপূর্ণ কিছু সাংবিধানিক সংস্কার করতে পারবেন। একটি জায়গা বলে আমি শেষ করছি, সেটা হচ্ছে এই গুরুত্বপূর্ণ সংস্কারের জায়গাটা হচ্ছে যে আমাদের নির্বাহী বিভাগের ক্ষমতা, নির্বাহী বিভাগের প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে প্রধানমন্ত্রীর ক্ষমতার জায়গাটাকে আমার মনে হয় যে খুব জরুরি ভিত্তিতে এই জায়গাটাতে হাত দেওয়া দরকার। হ্যাঁ, এই প্রধানমন্ত্রী সংবিধান এবং অন্যান্য আইনের মাধ্যমে যে ক্ষমতা এক্সারসাইজ করেন, এটা অনেকটাই না, এটা আসলে তাকে একনায়ক হিসেবেই প্রতিষ্ঠিত করে। জি, আমি আবার ফিরবো আপনার কাছে। জনাব মেয়াজিজ, একটু আপনার কাছ থেকে জানতে চাইছি, তিনি যেটি বললেন সেটি এক ধরনের আরো বড় পরিসরের সংস্কারের বিষয়। একটু যদি এই 1 মাসের মূল্যায়নের কথা বলি, যে এই সরকারের যে বিক্ষোভের সরকারের 1 মাস, সেটি নিয়ে আপনার মূল্যায়ন জানতে চাই। ধন্যবাদ আপনাকে। দেখেন, 1 মাস সময় কিন্তু খুবই অল্প। কারণ হচ্ছে আসলে কিন্তু এই 16 বছরে সমস্ত দেশের অর্গান কিন্তু বিধ্বস্ত। এটা মেরামত করা সুনির্দিষ্ট কোনো সময়ের ভিতরে সম্ভব না। আমি যদি বলি যে ছাত্ররা যে প্রাণ দিল, যদিও হিসাবে বলে 700-800, আসলে তো অনেক হিসাবে নাই, হাজারের নিচে না। এখানে ছাত্র দিয়েছে, তাদেরকে সর্বস্তরের জনগণ, এমনকি রাজনৈতিক দলগুলো সবাই তো আত্মদান করেছে, শিশুর থেকে শুরু করে। তো তাদের কিন্তু মূল দাবিটা ছিল যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, জনগণের নিরাপত্তা এবং ফ্যাসিবাদের বিলোপ। তো এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আপনি যদি ফ্যাসিবাদ বিলোপ করতে চান, গণতান্ত্রিক বাংলাদেশ, আইনের শাসন, সুশাসন, প্রথমে আগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে। এগুলা যেমন 2 দিন আগে বণিক বার্তায় একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট ছাপা হয়েছে যে সিনিয়র সচিব এবং সচিব এদের 95% ছিল স্বৈরাচারের দোসর। এখন আপনার লোকটা পাবেন কোথায়? 5% আপনি ব্যবহার করতে পারবেন, আবার এখন তো ভুল পাঠাইছে অনেকে, বেছে বার করার অসুবিধা। সেক্ষেত্রে কিন্তু হয়তো ওনারা সিদ্ধান্ত নিচ্ছেন, হয়তো আমি একরকম বলবো। যেমন ধরেন, আপনি দেখেন বিচার বিভাগে যদি বলেন 5.5 লাখ মামলা জট আছে, সেখানে বিচারক নিয়োগ স্লো। আগের সরকারও করে নাই, এখনো কিন্তু স্লো। কিন্তু আগের সরকার দেখেন প্রশাসনে পদ নাই, কিন্তু একসাথে 100-150 প্রমোশন দিয়ে ওএসডি করে রেখেছে, সন্তুষ্ট করা। কারণ তাদের ব্যবহার করতে হয়, তাদের উপর নির্ভর করতে হয়েছে সরকার টিকে থাকার জন্য। এই জন্য এই সংস্কারে যেটা হতে পারত, যে ধরেন অনেক সেক্রেটারি তো রিটায়ার করে গেছে, কন্ট্রাক্ট সার্ভিসে তো আছে। আমাদের বাংলাদেশের তো মানিজ্যত লোকের খুব অল্প,
যারা কন্ট্রাক্ট সার্ভিসে, যে সরকারের অধীনে কন্ট্রাক্ট সার্ভিসে সরকার নাই, তারা নিজেরা রিজাইন দিয়ে কুইট করা উচিত ছিল। আছে, গেছে একটা, তারা এনার্জি গেছে একটা। আপনি বলেন 1000 শিশু থেকে বৃদ্ধ জীবন দিল, মানবাধিকার কমিশন একটা আছে, এটা জাতীয় সংঘের মানবাধিকার কমিশনের সাথেও লিঙ্ক আপ। বলেন তো একটা শব্দ করেছে কিনা? একটা মানবাধিকার লঙ্ঘন হয় নাই? সেই কমিটিটা পুরোটা বহাল আছে। তারা তো লজ্জা হলে সবগুলো রিজাইন করে কুইট করা উচিত ছিল। হ্যাঁ, একটা স্টেটমেন্ট দেখেছি, যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছে যে এই যে কোর্ট কাছারিতে, অর্থাৎ মামলা মানেই গ্রেপ্তার নয়, বাদ বিচার করতে হবে, তখন কিন্তু ওই লাইনে একটা স্টেটমেন্ট দিছে। তো এই জন্য আমি বলছি যে রিটায়ার লোক কিন্তু প্রফেশনাল ছিল, আমলা কিছু, তারা রিটায়ার করছে, তাদেরকে আপনি কন্ট্রাক্ট সার্ভিসে বসায় দেন, সুপারভাইজারির দায়িত্ব দেন, জুনিয়র কিছু থাকলেই তো হলো, উপরে সব বার করে দেন। ফেসিবাদ বিলুপ্ত, ফেসিবাদের দোসরদের রেখে তো ফেসিবাদ বিলুপ হবে না। আইনের শাসন যদি করতে চান, সুশাসন যদি করতে চান, সেখানে হলো করাপশন ইত্যাদি, সেটা তো গভর্নমেন্ট চেষ্টা করতেছে। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, এই সরকার তো ভার্চুয়ালি একটা রাজনৈতিক সরকার না, এটা এক ধরনের একটা কমিটি, ব্যাক বাই ছাত্র জনতা, তাই না? এখন তারা শুরু করছে, এটা যেহেতু আপাত মস্তক ঘা সমাজের, এটা স্টার্ট করেছে। দেখেন প্রত্যেকটা সেক্টরে কিন্তু হাত দিয়েছে। ধরেন পুলিশ বিধ্বস্ত, পুলিশরা যেভাবে আপনার জনতার উপরে গুলি চালিয়েছে, এখনো তো জীবিত আছে পুলিশ একটা বিপ্লবের পরে, এই তো বেশি। তাদের ভিতরে মরালিটি ফেরত আনার চেষ্টা করা হচ্ছে, আর্মি গার্ড দিয়ে থানা খুলছে, ছাত্ররা তাদের মরাল বুস্ট আপ করতেছে, ইত্যাদি ইত্যাদি। আমলারা কিন্তু নিখুঁত আছে। এই যে বললো না, প্রশাসনে বাইরে 25টা ক্যাডার আছে, এই প্রশাসন ক্যাডার আর 25টা ক্যাডারকে ঢুকতে দেয় না, এদের ভিতরে দ্বন্দ্ব অনেক। আপনি ওই 25টা ক্যাডার থেকেও তো ব্যবহার করতে পারেন, সেটা কিন্তু সরকার আমার কাছে মনে হচ্ছে ঘুরে ফিরে সেই প্রশাসনের উপরে নির্ভর করতেছে। যে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী এই 15 বছরে যতগুলো হাত দিতে আমরা দেখছি না, অন্যান্য জায়গায় বেশ রদবদল হয়েছে, কিন্তু এইটাই বলছি, প্রশাসনে যারা কন্ট্রাক্ট সার্ভিসে স্বৈরাচারী সরকার নিয়োগ দিছে, সে তো বাছাই করেই দিছে নাকি, তার পছন্দের লোকটারই দিছে, সে নিজেও বিদায় নেয় না, তাকে বিদায়ও করে না। আপনি বলেন না কোন জায়গায় বিদায় হচ্ছে। সুতরাং এগুলো খুঁটিনাটি বিষয়। তা আমার বক্তব্য হচ্ছে সময় তাদের লাগবে। একজন ধরেন পুলিশ ছাড়া তো সমাজ চলবে না, পুলিশের ভিতরেও সৎলোক আছে, বাইরে। আমার বক্তব্য এখানে, আপনি আইজিপি সরাই দিয়েছেন উপর থেকে, কতগুলো কিলার তারা পালাইছে, আপনি কিছু রিটায়ার লোক সাময়িক কন্ট্রাক্ট সার্ভিসে দেন না, দিয়ে এটাকে চালু রাখেন না। আছে তো, এখনো বেঁচে আছে অনেকেই, নামও বলতে পারি। তো এই জন্যই বলছি যে ইন্টারিম গভর্নমেন্ট ইন্টারিম বেসিসে কিছু সৎ লোক কিছু আইনে বিভিন্ন জায়গায় কাজে লাগানো, এই প্রসেসটা না করে, যেমন একটা প্রশ্ন তুললেন না যে আইনজীবী নিয়োগ হয়েছে একটা পার্টির, এখনকার স্ট্যান্ড হচ্ছে যে কোনো দলীয় পদধারী লোককে নেবে না, কিন্তু নিয়েছিলেন। হ্যাঁ, প্রথম যে অ্যাপয়েন্টমেন্টটা হয়েছে অ্যাটর্নি জেনারেল, সে কিন্তু বিএনপির পদধারী। তো সুতরাং আমাদের দেশে রাস্তায় বাড়ান, একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন, নিরপেক্ষ পাবেন না। পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি পরিমাণ পলিটিক্স করে বাংলাদেশে, একটা পুলিশ বাছাই করতে পারবেন না নিরপেক্ষ। আপনার তার ভিতরে যতটুকু অ্যাকোমোডেট করা যায়। কিন্তু সত্যি কেমন যে একেবারে পদধারীদের বাইরে যোগ্য ব্যক্তিরা নেই, তেমনও কি বিষয়টা? যে খুব কম আছে। আমি উদাহরণ দিই, আমাকে দিয়ে উদাহরণ দিই। আমাকে কিভাবে পদধারী বলবেন? আমি 3 বার সাংবাদিক ফেডারেশনের মহাসচিব, অর্থাৎ 6 বছর। হ্যাঁ, আপনি তো বলতে পারেন যে ও তো তাহলে একটা পক্ষের, আমাদের পক্ষে দুটো পক্ষ আছে না, আমারে যদি আইডেন্টিফাই করেন, কিন্তু আমাকে প্রফেশনাল হিসেবে আমি অন্য কোনো দলের সদস্য কিনা এটা দেখবেন, কিন্তু প্রফেশনাল হিসেবে তো আমি প্রফেশনের কোনো লিডারশিপে তো থাকতেই পারি।
জি। এত বাছাই করলে তো না, পাবেন না। এত বাছাই করলে নিশ্চয়ই পাবে না, কিন্তু আপনি তো নিশ্চয়ই কোনো দলের সদস্য নন বা দলের নেতা প্রশ্নই নন। আসে না। জি, সেই রকমের বাছাইয়ের কথা বলছিলাম আমরা বিরতি নিব, তবে তার আগে একটু জানিয়ে রাখি জনাব সামান্তা শারমিন, একটু আপনার কাছে জানতে চাইবো, বিশেষ করে আজকে একটি নাগরিক কমিটি গঠিত হয়েছে। আমরা দেখেছি যে এখানে বিভিন্ন পার্টিতে ছিলেন এরকমের অনেকেই রয়েছেন, কেউ এবি পার্টিতে ছিলেন, কেউ ছাত্র দলে ছিলেন, কেউ ছাত্র ফেডারেশনে ছিলেন, ছাত্র শক্তিতে ছিলেন বা আছেন। এই যে সবার সম্মিলিত এর উদ্দেশ্যটা কি কি কাজ করবে সে বিষয়ে একটু জানতে চাইবো, তবে তার আগে একটু বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, ছোট্ট একটু বিরতির পর ফিরছি সঙ্গে। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা, ফিরতে চাই আলোচনায়। সামান্তা শারমিন, একটু আপনার কাছে যে বিরতির আগে বলছিলাম, আজকে আপনাদের একটি নাগরিক কমিটি হয়েছে, সদস্য সংখ্যা 55 জন, এর মধ্যে 55 জনের সদস্য সংখ্যা। আমরা দেখছি এর মধ্যে অনেকেই রয়েছেন, কারো কারো ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় রয়েছে। এবি পার্টিতে ছিলেন, গণগত সংহতিতে ছিলেন, ছাত্র পরিষদ, ছাত্র ইউনিয়ন, ছাত্র দলের ছিলেন, সাবেক ছাত্র দলের, এরকম রয়েছে। গণ অধিকার পরিষদের আছেন, হয়তো বাকি অনেককে আমরা এখনো হয়তো চিনতে পারিনি, খুঁজলে হয়তো সেরকমের পরিচয় আরও বের হয়ে আসতে পারে। একটু আপনার কাছে জানতে চাওয়া, এই কমিটি আসলে কাদের দ্বারা, বিভিন্ন সময়ে বিভিন্ন দলে যারা বৈষম্যের শিকার হলেন তারা, নাকি নতুন করে আপনারা কিছু করতে চাইছেন, কি উদ্দেশ্য আসলে? আচ্ছা, ধন্যবাদ। বৈষম্যের শিকার আসলে বাংলাদেশের মানুষ সবাই হয়েছে, কিছুটা বোঝা গেছে আর কিছুটা বোঝা যায়নি। আর এখানে এই কমিটিতে সব ধরনের, সব পার্টি থেকে যেই ফেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন বা সাংবাদিক ভাইরা আমাদের প্রশ্নও করছেন, এখানে যেটা ঘটেছে যে এখানে যারা আছেন তাদের এই মুহূর্তে কোনো দলীয় পদ নেই, এটা একেবারেই নিশ্চিত করা হয়েছে। এবং এদের এই কমিটিতে যারা সদস্য আছেন তারা বাংলাদেশে ছাত্র শক্তি নামে একটি, জি, ছাত্র শক্তি এখন আর কোনো ভায়াবল কমিটি নাই, এবং এটার কোনো ভায়াবল কমিটি নাই, এজন্য উনি ওই পোস্টেডও নন। আর এখানে কেউই কোনো কমিটির সদস্য নন, কোনো ধরনের রাজনৈতিক পরিচয় সম্পন্ন কোনো পলিটিক্যাল পার্টি এবং তার ছাত্র সংগঠন উভয়েরই কোনো সদস্যপদ নাই। এখন যেটা হয়েছে যে আমরা কেন এদেরকে অ্যাকোমোডেট করার চেষ্টা করছি, আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানের সময় আমাদের ছাত্র জনতার একটা ম্যান্ডেট ছিল, অলিখিত ম্যান্ডেট। সেই ম্যান্ডেটটা হচ্ছে এখানে পোস্ট ইডিওলজিক্যাল একটা ফাইট, যে কোনো ধরনের পার্টিজান পলিটিক্সের আন্ডারে না থেকে একটা কমন কজের জন্য সবাই মিলে ঝাঁপিয়ে পড়া। আমরা এটাকে একনলেজ করছি, আমরা বলছি এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। এবং আমরা এই অ্যাকনোলেজমেন্টের মধ্য দিয়ে নাগরিক কমিটির এই ফরমেশনটা আপনি এই অবস্থায় এখন দেখতে পাচ্ছেন। সব ধরনের পার্টি এবং মতাদর্শ, ভাবাদর্শিক এবং বুদ্ধিবৃত্তিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাংলাদেশকে আমাদের সেন্টারে রেখে, বাংলাদেশকে আমাদের ঠিক করা, পুনর্গঠন করার উদ্দেশ্য রেখে আমরা এই কমিটিটা গঠন করেছি। আমি একটু ছোট করে জানতে চাই, এমন তো নয় যে যারা আগের সরকারে ছিলেন 1/3 ভোট তারা পেতেন, একটি বিভিন্ন সময়ের হিসেবে দেখা গেছে 28% মানুষ আওয়ামী লীগকে ভোট দিত। আওয়ামী লীগের সকল লোক নিশ্চয়ই খারাপ নয়, এমনটা তো না, একেবারে শতভাগ লোক তো নিশ্চয়ই খারাপ নয়, শাসন করেছেন, সেখানেও অনেক রয়েছেন আদর্শিক, হয়তো আপনাদের সাথে মিলতেও পারে, সেরকম কি কাউকে পেয়েছেন? আচ্ছা, আওয়ামী লীগ পার্টিজান অবস্থায় তার পার্টিগতভাবে তার দলীয় সিদ্ধান্তের জায়গা থেকে আওয়ামী লীগ এই 24-এর গণ অভ্যুত্থানে তার সমস্ত অ্যাকশন করেছে, এবং তাদের কোনো নেতাকর্মীকে আমরা আসলে বিচারিক প্রক্রিয়া ছাড়া, আমরা সমাজে রিকনসিলিয়েশন ছাড়া, বিচারিক প্রক্রিয়া ছাড়া আমরা কোনোভাবে সমাজে অ্যাকসেপ্টেড করতে পারি না। এটা শহীদদের আত্মা এবং আহতদের যে ত্যাগ, এটা উভয়কে একদম প্রশ্নবিদ্ধ করবে। সেই প্রক্রিয়ার মাধ্যমে আসে তাহলে আপনারা অ্যাকসেপ্ট করতেও পারেন, এরকম কিনা? এটা হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে এটা নিরূপণ হবে অবশ্যই। আচ্ছা, আরও একটি প্রশ্ন রয়েছে, তবে আমি এর পরে আপনার কাছে আবার সেটি জানতে চাইবো। তবে একটু যেতে চাই স্টুডিওর বাইরে, জনাব আবুল হাসান রুবেল, একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে যেই নাগরিক কমিটি যেটি গঠিত হয়েছে সেটি নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই। আমরা দেখছিলাম, যেটি নিয়ে আসলে তাকে প্রশ্ন করছিলাম, যে হয়তো বিভিন্ন দলের রয়েছে, গণসংহতি আন্দোলনেরও বোধহয় 2-1 কর্মীর মধ্যে রয়েছেন। একটু আপনার কাছে জানতে চাই যে এটি কি কেবল আওয়ামী বিরোধী অবস্থানে যারা রয়েছেন তাদের সমন্বয়ে গঠিত কমিটি কিনা? আচ্ছা, প্রথমত আমি বলি যে এইখানে যারা এই কমিটিতে আছেন তারা আসলে রাজনৈতিক দলের সাথে বা রাজনৈতিক দলের কোনো পদাধিকারী কেউ আসলে এখন নেই। আমরা ইতিমধ্যে যে আলোচনাটা আসলে সবার ভেতরে আছে সেটা আমরাও আলোচনা করেছি,
এবং আমাদের দলের সঙ্গে আসলে সরাসরি কোনো পদে আছেন এমন কেউ এখানে নেই, তবে আমাদের সাথে কাজ করতেন এরকম অনেকেই হয়তো আছেন, বা আমাদের সাথে হয়তো খুব লুজলি বন্ড মানে যুক্ত আছেন এরকম কেউ থাকতে পারেন, বা অন্যদের সাথেও সেরকমই। ব্যাপারটা আসলে এখানে এই গণ অভ্যুত্থানটা যে হয়েছে এটাতে কোনো দলের লোক ছিল না, ব্যাপারটা তো এরকম না। আমরা যখন এটাকে এমনভাবে উত্থাপন করি যে ছাত্র জনতা যেন কোনো একটা রাজনীতি বিরাজিত মানে বিবর্জিত সত্তা, ব্যাপারটা তো তা না। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা ছিলেন, রাজনীতি করেন না এরকম ছিলেন, সকলে মিলেই একটা ছাত্র জনতা যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানটা করেছেন। কিন্তু তারা সেখানে রাজনৈতিক পরিচয়টাকে বড় করে তোলেন নাই, বরং তাদের নাগরিক পরিচয়, ছাত্র পরিচয় কিংবা জনতা পরিচয়, এই পরিচয়কে বড় করে তুলেছেন। এবং দেশের যে মানে প্রয়োজন, ফ্যাসিবাদকে যে পরাজিত করার জন্য যে ঐক্যের প্রয়োজন, এই ঐক্যের প্রয়োজনটা জায়গা থেকে তারা একত্রিত হয়েছিলেন। এবং নাগরিক কমিটি এখন যেভাবে গঠিত হলো সেটার ভেতরেও এই একই জিনিসেরই প্রতিফলন আছে। এখন এখানে কেউ তর্ক করতে পারেন যে অমুক আছে কেন, অমুক নাই কেন। যেমন আওয়ামী লীগ বিষয়ে আপনি একটা প্রশ্ন করেছেন, দেখেন এটা খুব পরিষ্কারভাবে বলা দরকার যে বাংলাদেশে যে ফ্যাসিজমটা তৈরি হয়েছিল সেটা আওয়ামী লীগের হাত ধরে তৈরি হয়েছিল, এবং আওয়ামী লীগ এখানে একটা গণহত্যা চালিয়েছে। এই গণহত্যার মাধ্যমে এইখানে ছাত্র জনতার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। ফলে তাদের এই যে শুধু এই গণহত্যা না, গত 16 বছর ধরে তারা নানানভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আয়নাঘর, শাপলা চত্বর সহ বিভিন্ন ধরনের যে কর্মকাণ্ডগুলো করেছে, এগুলো হচ্ছে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের মানে ঘটনা, এবং এইগুলোর বিচার হওয়া বাংলাদেশে খুব জরুরি। এইগুলোর যদি বিচার না হয় তাহলে আসলে তাদের রিকনসাইলেশন বা তাদের আসলে পুনর্বাসন যাই বলেন এটা আসলে সম্ভব না। এক, দুই হচ্ছে ফ্যাসিবাদী মতাদর্শ, যেই মতাদর্শের ভিত্তিতে জনগণকে বিভক্ত করা হয় এবং জনগণের ভেতরে অনৈক্যটাকে তৈরি করে তাদেরকে শাসন করা হয় এবং একটা ব্যক্তিকেন্দ্রিক ব্যবস্থার অধীনে বাংলাদেশকে নিয়ে যাওয়া হয়, তার বিরুদ্ধেই এই পুরো আন্দোলনটা পরিচালিত হয়েছে। ফলে ফ্যাসিবাদী মতাদর্শ এবং তাদের যে অপরাধ, এই অপরাধ এই দুইকেই আসলে আমরা অ্যাড্রেস করতে চাই। এবং তারপরে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে অবশ্যই, তারপরে তারা যে ধরনের রাজনীতি করতে চায় সেটা রাজনীতি করবে, জনগণ সিদ্ধান্ত নেবে তাদের ব্যাপারে তারা রাজনৈতিকভাবে কি সিদ্ধান্ত নেবেন। এইখানে আমাদের বলার কিছু নাই। বলার এইটাই যে এই মুহূর্তে যারা এই গণহত্যার রক্তের দাগ যাদের হাতে লেগে আছে তারা এইটার শক্তি হিসেবে আসতে পারে না। জি না, আমি সেটি বলছিলাম, আদর্শের কথা বলা হচ্ছিল সেই প্রসঙ্গে আসলে বলছিলাম। আচ্ছা, আমরা বুঝতে পারছি। আমি একটু যেতে চাই জনাব এম এ আজিজ, একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আমরা দেখছি যে শিক্ষার্থীরা এখন প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছে, সেটি তারা বলছেও যে আমরা সরকারের প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে চাই। আজকে যে কমিটিটি গঠন হয়েছে এবং আমরা দেখছিলাম যারা সমন্বয় করেছেন তারা জেলা পর্যায়ে মতবিনিময় শুরু করেছেন, আজকে প্রোগ্রামও ছিল চট্টগ্রামে। এটি কি এক ধরনের রাজনৈতিক দলের পথে হাঁটছে কিনা একটু আপনার কাছে জানতে চাই। দেখেন, ইঙ্গিত তো পেয়েছি, রাজনৈতিক দল করব না এই কথাটা বলে নাই, আর রাজনীতি করার অধিকারও আছে, কেউ যদি করে তার অধিকারও আছে। তবে মনে হচ্ছে, আমি যেটা অনুমান করে নিয়েছি, আলটিমেটলি রাজনৈতিক দল হবে। কিন্তু আমার হচ্ছে যে এখন যে কমিটিটা হয়েছে, নাগরিক কমিটি, একদিকে ছাত্ররা সারা দেশ ট্যুর করছে ছাত্রদেরকে সংগঠিত করার জন্য প্রেশার গ্রুপ হিসাবে, আর একদিকে নাগরিক কমিটি হলো। দেখেন, আমিও ছাত্র রাজনীতি করেছি, মধুর ক্যান্টিনের রেগুলার যাত্রী ছিলাম, 1 বছর ছাত্র সময় জেলও কেটেছি। আমি কিন্তু এই ধরনের দলাদলিতে খুব ভয় পাই, কারণ ছাত্ররা এক থাকবে, একভাবে আন্দোলন করেছে, সকল মতাদর্শের ছাত্ররা মতাদর্শকে পিছিয়ে রেখে তারা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে। এই জন্যেই দেশের জনগণ, সকল রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। এখন ছাত্রদের ভিতরে যে কোনো লজিকেই হোক না কেন, আলাদা আলাদা যদি প্ল্যাটফর্ম হয়, আজকে একটা প্ল্যাটফর্ম হলো, আলাদা লজিকে আর একটা প্ল্যাটফর্ম হলো, এটা কিন্তু শুভ লক্ষণ নয়। যুক্তি থাকবে কিন্তু গ্রুপ তো আলাদা। এখন প্রশ্ন হচ্ছে, তাদের সাথে হয়তো সমন্বয় হতে পারে, সমন্বয়টা আগে হয়ে কমিটি হতে পারত। আর যে ছাত্র আন্দোলনটা হয়েছে, অসংখ্য সমন্বয়ক
লুজ। তাদের একটা পলিসি ছিল, আমি যেটা শুনেছি, কয়েকবার তো সমন্বয়কের সাথে আন্দোলনের সময় আমার টকশো হয়েছে। তাদের কথা হচ্ছে যে সমন্বয়ক নিয়ে যদি একটা কমিটি করা যায়, কমিটিকে ধরে নিয়ে অন্তরীণ করে ফেললো পুরো কমিটি। এই জন্যেই কোথাও যেন এই ফ্যাসিস্ট সরকার ছাত্রদের আন্দোলনের মুখ বন্ধ না করতে পারে। 5 জনকে ধরে নিলে আর 5 জন এখানে থাকবে, আর 5 জন ঠাকুরগাঁ থাকবে, আর 5 জন পঞ্চগড়ে থাকবে, যাতে আওয়াজ ওঠে। সেই কারণে তারা রাখছে। এটা একটা স্ট্র্যাটেজি, এটা ওয়ার্ক করেছে। হ্যাঁ, এখন ধরেন যদি সাংগঠনিক কাঠামো দেওয়া হয়, তাহলে আমি তো বলতে পারি যে সমন্বয়করা আন্দোলন সমন্বয়ক নির্ভর। যে 6 জনকে ভাতের হোটেলে ধরে নেওয়া হয়েছে, তারা আসার পরে তাদের যে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, তারপরে কিন্তু তারা ঠিকই বলানো হয়েছে তাদের দেয়া যে আমরা আন্দোলন উদ্যোগ করলাম, দিস আর দ্যাট। বাইরে এসে করলো যে না, আন্দোলন তো আরো চাঙ্গা হয়ে গেল, পরে সাইদ মারা গেল। তা আমার বক্তব্য হচ্ছে যে অর্থাৎ লুজ ফর্মে হলেও এই যে সমন্বয়করা আন্দোলন করেছে, তার অগ্রভাগে কিছু ছিল, হয়তো সারা দেশে ছড়িয়েছিল। সেই সমন্বয়কদের নিয়ে মিটিং করে যদি আন্ডারস্ট্যান্ডিং এ কোনো কমিটি হতো, তাহলে সেটা কিন্তু বেশি অ্যাকসেপ্টেবল হতো। কিন্তু না, সেটা হয় নাই। এনারা কিছু লোক মিলে নাগরিক কমিটি করেছে। ফিলোসফিটা হচ্ছে সবাইকে এখানে নিয়ে আরো জড়ো করা। না, তারা নাগরিক কমিটি করার আগে অনেকের আবেদন নিয়েছে ফেসবুকে ঘোষণা দিয়ে, যদি কেউ এখানে অংশগ্রহণ করতে চায়, যদি কেউ এখানে, আমি যদি এখন নাগরিক কমিটি করি, আমার তো বিবেচনা করবে। আপনি একটা করলেন, উনি একটা করলো, এটা তো সেটা বিবেচনা করবে। আমার কথা হচ্ছে যে স্ট্রিম থেকে আন্দোলনটা হয়েছে, সেখানের একটা কালেকটিভ মতামত দরকার ছিল, সেটা তো এখানে নাই। সুতরাং এটাকে বিভক্তি হিসেবে যদি কেউ দেখে, তাহলে তো আমি মনে করব যে দেশের জনগণ যে একসাথে ছিল, এখানে তো ছেদ ঘটলো। আচ্ছা, জনাব সাব্বির আহমেদ, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে দলের প্রসঙ্গ আসছে। আমরা দেখেছি যে আগের রাজনৈতিক সরকারের সময় বিভিন্ন সময় দুর্নীতি অনিয়ম নিয়ে মানুষ অনেকটা ক্লান্ত। যদি দল গঠন হয়, সেটি কি সফল হওয়ার সম্ভাবনা রয়েছে সেই মোটিভটি কাজে লাগিয়ে? আচ্ছা, আমি এখানে আসার আগে ওনাদের সাথে কথা বলছিলাম আর জি। তো আমি ওনারা যে ধারার এই যে নাগরিক কমিটি করেছেন, বা এদের একটা স্কুল অফ থট আছে, যেটা ঢাকা, আমি যদি ভুল না করে থাকি, আমি ওনাদেরকে বোধহয় রিড করতে পেরেছি বলে আমার মনে হয় আর কি, যে ওনারা একটু অপ্রচলিত ধারার পথে করে ওনাদের অবস্থানটা তুলে ধরছে আর কি। যেখানে ওনারা বলছেন, যেটা ওনার কথাও এটা বেরিয়ে এসছে, যে পোস্ট আইডিওলজিক্যাল পলিটিক্স, রাইট? এখানে আপনি এই যে নাগরিক কমিটি করা হয়েছে, এটা কোনো পার্টিকুলার পার্টিজান পজিশন নাই, অনেক পজিশনের সমন্বয়। তো সুতরাং এখানে একটা কনসেনসাস বেসড পলিটিক্স, আমি পার্টিজান সেন্সে বলছি না, করার একটা সুযোগ ওনারা তৈরি করছেন বা তৈরি করেছেন বলা যায়। যেখানে উনি এটার এই নাগরিক কমিটির লক্ষ্য হিসেবে বলেছেন বাংলাদেশকে পুনর্গঠন করা। ইটস এ পলিটিক্যাল কোয়েশ্চেন, রাইট? কিন্তু এই নাগরিক কমিটির চরিত্রটা নাইদার পলিটিক্যাল পার্টি নর এ সোশ্যাল মুভমেন্ট। আমার মনে হয় মাঝখানের একটা কিছু, এটা একটা হাইব্রিড ফর্ম অফ পলিটিক্যাল অর্গানাইজেশন আপনি বলতে পারেন। বা আমি যদি আরেকটু বলি যে যদি তাদের কখনো নির্বাচন করার প্রয়োজন হয়, তখন তো তাদেরকে একটা পলিটিক্যাল পার্টি হিসেবেই রেজিস্ট্রেশন করতে হবে, তখন হয়তো তারা সেই দিকেই টার্ন করবে। কিন্তু তাদের ভেতরকার চিন্তাটা এটা একটু মানে আমরা যে গতানুগতিকভাবে যেভাবে ভাবি, এই ভাবনাটাতে একটু আলাদা, যেটা আমি ওনাদের সাথে কথাবার্তা বলে বুঝতে পেরেছি আর কি। সরি, আপনার প্রশ্নটা কি ছিল? না, আমি এটি জানতে চাচ্ছিলাম, আপনি যাচ্ছিলেন, আমরা সেটি নিয়ে তার কাছে নিশ্চয়ই জানতে চাইবো যে তাদের গতানুগতিক ধারাটা কি। পাশাপাশি জানতে চাইবো যে কয়েকদিন আগে আপনি একটি ফেসবুকে পোস্ট করেছিলেন যে বিভিন্ন দলের বাইরে গিয়েও নতুন দল হতে পারে, এই ধরনের একটি ইঙ্গিত করেছিলেন একটি ফেসবুকে পোস্টে। আমি সেটি নিয়ে একটু জানতে চাইবো যে দলের বাইরে সেই ধরনের ইঙ্গিতটি আপনারা দিলেন কিনা, যেটি আমরা আলোচনা করছি, যে আপনারা দল গঠন করতে চাচ্ছেন কিনা,
তবে তার আগে একটি বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, ছোট্ট একটি বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা। ফিরতে চাই জনাব সামান্তা শারমিন, একটু আপনার কাছে জানতে চাই, যেটি বলছিলাম কিছুদিন আগে 7 আগস্ট আপনার একটি পোস্ট ছিল, বিএনপি আওয়ামী লীগ জামাত ন্যারেটিভের বাইরে অনেকেই নতুন দল খুঁজছে, আপনি বলছেন আছে, খুঁজুন, পাবেন। এটি কি আপনাদের সেই নাগরিক কমিটি কিনা? না, এটা এই নাগরিক কমিটির কোনো বয়ান না। আর আমাদের দল গঠন করার ইচ্ছা প্রসঙ্গে যেটা প্রশ্ন আসছে বারবার, আমরা দেখছি যে গণ অভ্যুত্থানের, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরেও এখানে রাষ্ট্রযন্ত্রের বেশিরভাগ অংশই, এবং আমরা বলতে চাই এটা আসলে পুরোটাই এটা কলাপসড করেছে, এবং এটা পুনর্গঠনের অত্যন্ত প্রয়োজন। এবং এখানে যেই শক্তিটা আসলে ফ্যাসিবাদী শক্তিটা এখনো কাজ করে যাচ্ছে, এদেরকে প্রতিরোধ প্রয়োজন। তো এগুলো হচ্ছে দল গঠনের কোনো মতাদর্শিক আমব্রেলার আন্ডারে এসে দল গঠনের চেয়ে এগুলো অনেক বেশি জরুরি কাজ বলে আমরা মনে করি। এখানে সবাই যারা আছে এগুলো পলিটিক্যাল অ্যাকশন, অবশ্যই এগুলো আমরা গণ অভ্যুত্থানকেও একটা পলিটিক্যাল মুভমেন্ট হিসেবেই দেখছি, এবং নাগরিক কমিটির যত কাজ হবে এগুলো সব পলিটিক্যাল অ্যাকশনই হবে। তবে আমরা মনে করি যে এখানে দলমত এবং আইডিয়ার ঊর্ধ্বে উঠে বাংলাদেশকে পুনর্গঠনের লক্ষ্যে আমাদের একমত হয়ে কাজ করতে হবে, যাতে করে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমরা ধরে রাখতে পারি। আমরা যেহেতু সময় স্বল্প, একটু যেতে চাই আমাদের স্টুডিওর বাইরে হচ্ছেন, একটু ছোট করে জনাব আবুল হাসান রুবেল, একটু আপনার কাছে জানতে চাই যে যদি এটি দল গঠন করে, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে সমন্বয় করবেন? আপনি এখন আলাদা একটি দল বিলং করছেন। একটু ছোট। আমার কাছে মনে হয় যে দল গঠন করার অধিকার তো সকলেরই আছে। বাংলাদেশে যে কেউ মানে নতুন করে দল গঠন করতে পারেন, সেই দল নিয়ে তারা কাজ করতে পারেন, সে বিষয়ে তো আমাদের কিছু বলার নাই। তবে আমাদের জায়গাটা হচ্ছে যে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশে আসলে সকলে মিলে কাজ করতে পারি আমরা। ফলে বাংলাদেশের এই লক্ষ্যে যারাই কাজ করবেন, যারাই আমাদের সাথে ঐক্যমত্য পোষণ করবেন, যতটুকু যাদের সাথে আমরা রাজনৈতিকভাবে কাছাকাছি মনে করব, ততটুকু তাদের সাথে কাজ করব আমরা। তাদের সাথে মিলেমিশে কাজ করতে চান। সময় স্বল্প, একটু যেতে আমি বুঝতে পারছি আপনারা মিলেমিশে কাজ করার কথা বলছিলেন। জনাব সাব্বির আহমেদ, আপনি সফলতার কিছু যুক্ত করতে চাচ্ছিলেন এই দলের, যদি দল হয়? না, যদি দল হয়, কারণ এখানে যেটা উনি বললেন যে পোস্ট আইডিওলজিক্যাল একটা প্ল্যাটফর্ম, তার মানে এগুলো মানে এই প্ল্যাটফর্মটা আইডিওলজির বাইরে না, অনেকগুলো আইডিওলজি থাকবে, তারা সবাই মিলে একসাথে কাজ করবে। কিন্তু এগুলো তখনই ঝামেলাটা তৈরি হবে যখন তারা কোনো একটা নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণে যাবে। তখন একটা যে চ্যালেঞ্জটা হবে যে কে এই সিদ্ধান্তের উপরে প্রাধান্য বিস্তার করবে, কোন আইডিওলজিক্যাল স্ট্র্যান্ড এই সিদ্ধান্তটাকে প্রভাবিত করবে, ওইটা নিয়ে তাদের মধ্যে একটা কার প্রায়োরিটি বেশি হবে সেটি এক ধরনের থাকতে পারে, সেটা একটা চ্যালেঞ্জ হয়ে যেতে পারে। জনাব এম এ আজিজ, একটু আপনার কাছে জানতে চাইছি সেই চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবে? আরেকটি হচ্ছে, এই দল যদি নির্বাচনে আসতে চায়, কত দিন সময় লাগতে পারে দলকে একটি ওরকম অবস্থায় যাওয়ার জন্য? নির্বাচন আলাদা জিনিস। আমার প্রথম কথা হচ্ছে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, এটা যেন ব্যাহত না হয় এমন কিছু কেউ করুক, তার বিপক্ষে আমি এক। দুই হচ্ছে গণ অভ্যুত্থানকে পুঁজি করে কেউ কিছু করুক, এটাও আমি তার বিরুদ্ধে। আমি চাই যে গণ অভ্যুত্থান যারা ঘটিয়েছে তারা এক জায়গায় থাকুক, এটাই আমাদেরকে সফলতা এনেছে, এটাই যেন ব্যাহত না হয়। এখন যা থিওরি দেন, বিভক্তির রেখা টানলেই আমি তার বিরোধী। অর্থাৎ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বলছেন। সময় স্বল্পতার জন্য শেষ করতে চাই। আপনাদের তিনজনকে ধন্যবাদ, এবং স্টুডিওর বাইরে ছিলেন আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। জনাব আবুল হাসান রুবেল, এই ছিল আমাদের 24 ঘন্টার এতক্ষণ আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।